আসসালামু আলাইকুম। এসএসআর ইনস্টিটিউট এবং বেসিক আপি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তাসলিমা আক্তার, ইনস্ট্রাক্টর, কম্পিউটার ডিপার্টমেন্ট। আজকে আমি প্রোগ্রামিং জাভা সাবজেক্টের চ্যাপ্টার 2 আলোচনা করব। আজকের লেকচারটা থেকে আমরা যা শিখতে পারবো বা জানতে পারবো সেটা হচ্ছে হোয়াইট স্পেস, স্টেটমেন্ট, কমেন্টস, আইডেন্টিফায়ার, লিটারেস এবং হচ্ছে কিওয়ার্ড সম্পর্কে আমরা জানবো। দেন হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ জাভা প্রোগ্রামিং। জাভা প্রোগ্রামিংয়ের যে বেসিক স্ট্রাকচারটা রয়েছে সেটা আমরা আজকে বিস্তারিত পড়ব এবং জাভা প্রোগ্রামিংয়ের যে স্টাইলটা রয়েছে সেটা আজকে আমরা শিখব। আচ্ছা, কোডিংয়ে ব্যবহৃত একটি লাইন, অর্থাৎ একটা লাইনই হচ্ছে একটা স্টেটমেন্ট হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ আমরা জানি যে বাংলায় আমরা একটা লাইন শেষ করতে গেলে দাড়ি দেই এবং হচ্ছে ইংরেজিতে একটা লাইন শেষ করতে গেলে ফুল স্টপ দেই। ওইরকম আমাদের প্রোগ্রামিংয়ে যখন আমরা কোনো একটা লাইন শেষ করি তখন আমরা সেমিকলন ইউজ করি। তো এই যে হচ্ছে আমরা এখানে একটা স্টেটমেন্ট লিখেছি, এখানে আমরা কি লাস্টে একটা কি সেমিকলন দিয়েছি। এই টোটাল লাইনটাকে আসলে আমরা একটা স্টেটমেন্ট বলতে পারি। অর্থাৎ প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এই লাইনটাকে আমরা বলতে পারি কি একটা স্টেটমেন্ট। এরকম যদি আরও একটা লাইন হয় যেটা আবার সেমিক্লোন দিয়ে শেষ হবে, তখন সেটাকে আমরা আরেকটা স্টেটমেন্ট হিসেবে ধরতে পারি। অর্থাৎ জাভা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যে একটি লাইনকেই আমরা বলতেছি যে একটা স্টেটমেন্ট। অর্থাৎ প্রত্যেকটা লাইনই ইন্ডিভিজুয়াল এক একটা স্টেটমেন্ট, আর লাইনটা অবশ্যই সেমিক্লোন দিয়ে কি হবে, শেষ হবে। আচ্ছা, এরপরে আছে হোয়াইট স্পেস। জাভায় ব্যবহৃত বিভিন্ন স্টেটমেন্টের মধ্যে মধ্যবর্তী যে খালি জায়গাটা বা ফাঁকা স্পেসটা সেটাকেই আমরা বলতেছি হোয়াইট স্পেস। আচ্ছা, একটু আগে আমরা স্টেটমেন্ট দেখে আসছি, তো ওই স্টেটমেন্টের মাঝখানে কিছু ফাঁকা জায়গা থাকতেই পারে, সেটাকে আমরা বলতেছি হোয়াইট স্পেস। অর্থাৎ এই যে ফাঁকা জায়গাগুলো, এগুলোকেই বলতেছি আমরা কি হোয়াইট স্পেস। অর্থাৎ ফাঁকা জায়গাটা, স্টেটমেন্টের মাঝখানে যে ফাঁকা জায়গাটা সেটাকেই হচ্ছে আমরা বলতেছি হোয়াইট স্পেস। ওকে, এবার আমরা হচ্ছে পড়ব আইডেন্টিফায়ারটা কি। আইডেন্টিফায়ার আসলে কি, আমাদের যখন কেউ কল করে, আমাদের নাম ধরে কল করে, তার মানে আমাদের নামটা কি একটা আইডেন্টিফায়ার। তারপর হচ্ছে এমন হয় যে আমি যদি দেশের কথা চিন্তা করি তাহলে আমার ভোটার আইডি কার্ড অর্থাৎ এনআইডি কার্ড যেটা, সেটা হচ্ছে আমার একটা আইডেন্টিফায়ার। আমার কলেজের কথা যদি আমি চিন্তা করি, আমার রোল নাম্বার ধরেই কিন্তু আমাদের টিচাররা আমাদের কল করে, তার মানে ওই রোল নাম্বারটাই কি আমাদের একটা আইডেন্টিফায়ার। ওইরকম প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের ভেরিয়েবল, ফাংশন, অ্যারে, পয়েন্টার, স্ট্রাকচার, ক্লাস, অবজেক্ট ইত্যাদি আইডেন্টিফাই করার জন্য আমরা কি একটা নাম দিয়ে থাকি, সেই নামটাকেই বলতেছি হচ্ছে আইডেন্টিফায়ার। নিচে একটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে ইন্ট এ ইকুয়াল টু 10, অর্থাৎ অ্যারে ডিক্লেয়ার করছি আমি, এখানে এ নামে একটা অ্যারে ডিক্লেয়ার করছি, তার ভিতরে 10টা ভ্যালু রাখছি। দেন হচ্ছে ফ্লট বি, অর্থাৎ ফ্লটিং পয়েন্ট টাইপের আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যার নাম দিছি বি। তো এখানে এ এবং বি হচ্ছে কি আইডেন্টিফায়ার, এ এবং বি হচ্ছে আইডেন্টিফায়ার। ওকে, এবার হচ্ছে লিটারেস যেটা, সেটা আমরা জানবো। আইডেন্টিফায়ার হচ্ছে আমরা বলতেছি আমরা একটা নির্দিষ্ট নাম বা চিহ্ন দিয়ে যেটা প্রকাশ করতেছি সেটা হচ্ছে আইডেন্টিফায়ার। তো ওই আইডেন্টিফায়ার আন্ডারে যখন আমরা কোনো ভ্যালু ডিক্লেয়ার করি বা ভ্যালু দেই, তখন সেটাকে বলা হচ্ছে লিটারেস। অর্থাৎ এখানে আমি ইন্ট এ, আগের আইডেন্টিফায়ারের ক্ষেত্রে 10টা কি এর ভিতরে 10টা ভ্যালু রাখছিলাম, আমি কিন্তু এখানে সেই 10টা ভ্যালু ডিক্লেয়ার করছি। এখানে কি একটা অ্যারে, এবং আমি আগের আইডেন্টিফায়ারের ক্ষেত্রে বি শুধু ডিক্লেয়ার করেছিলাম, এখানে বি এর ভিতরে কি রাখছি 20। তার মানে এই যে ভ্যালু এবং এই যে 20, এইটাই হচ্ছে লিটারেস। অর্থাৎ ভ্যালুটা, অর্থাৎ আইডেন্টিফায়ারের যে ভ্যালুটা দেওয়া হয়, নামের আন্ডারে যে ভ্যালুটা দেওয়া হয়, সেই ভ্যালুটাই হচ্ছে লিটারেস। কমেন্টস কি, আমরা নর্মালি হচ্ছে কমেন্টস বলতে কি বুঝি, মন্তব্য।
প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমাদের অসংখ্য লাইন থাকে, অসংখ্য স্টেটমেন্ট থাকে। তো আসলে অনেক সময় আমরা যদি ভুলে যাই যে এই প্রোগ্রামটা, এই অংশটা কোন কাজের জন্য করেছি, বা নির্দিষ্ট একটা স্টেটমেন্ট আমি কোন কাজের জন্য করেছি, আমি যদি পাশে স্ল্যাশ দিয়ে কমেন্টস আকারে লিখে রাখি তাহলে কি হবে, সেই অংশটা বুঝতে বা আইডেন্টিফাই করতে কি আমার জন্য সহজ হবে না? সেই জন্যই আমরা ব্যবহার করি কমেন্টস। তো এটা মূলত প্রোগ্রামের এক্সিকিউশনের ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করে না, তবে আমরা এই কমেন্টসগুলো সিঙ্গেল লাইন কমেন্টস করতে পারি, মাল্টিপল লাইন কমেন্টস করতে পারি। সিঙ্গেল লাইন কমেন্টসের ক্ষেত্রে একটা নিয়ম, সেটা হচ্ছে এই যে ডাবল স্ল্যাশ দিয়ে ওই লাইনটা জাস্ট লিখে দেব। এই কমেন্টস করার কারণে আমার প্রোগ্রামে কিন্তু এক্সিকিউশনে কোনো প্রভাব পড়বে না, বাট আমার বুঝতে সুবিধা হবে। এই জন্য আমরা কি করি, এই কমেন্টসগুলো অ্যাড করি। তো এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্টসের ক্ষেত্রে ডাবল স্ল্যাশ দিয়ে সেই লাইনটা জাস্ট লিখে দিব। আর মাল্টিপল লাইন কমেন্টসের ক্ষেত্রে সেখানে আমাদের কি করতে হবে, যে স্ল্যাশ স্টার দিয়ে শুরু করে আমি যত খুশি লাইন আমি এখানে কমেন্টস করব এবং লাস্টে স্টার স্ল্যাশ দিয়ে সেটা ক্লোজ করব। সেটা হচ্ছে মাল্টিপল লাইন কমেন্টসের ক্ষেত্রে। তার মানে কমেন্টসটা আসলে কি, মূলত আমাদের প্রোগ্রামে কোনো আসলে এটা আমাদের এক্সিকিউশনের ক্ষেত্রে কোনো কাজে আসে না, এটার জন্য আমার প্রোগ্রামে কোনো ইররও আসবে না, বাট বুঝার সুবিধার্থে যে আমি এটা কি কিসের প্রোগ্রাম করেছি, এই অংশটার কাজ কি, এই ফাংশনটুকুর কাজ কি, আমি যেন সহজেই দেখেই যেন আইডেন্টিফাই করতে পারি, সেই জন্য আমার এই অংশটুকু কমেন্টস। আমরা পরবর্তী আলোচনায় চলে যাই, সেটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড কি? প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আসলে আমরা যখন প্রোগ্রামিংয়ের ভাষায় কিওয়ার্ড বলতে আমরা সেই সকল সংরক্ষিত শব্দকে বুঝি যেগুলো একটা বিশেষ অর্থ প্রকাশ করে, নির্দিষ্ট কোনো একটা কাজ করে, সেটাকেই আমরা বলি কিওয়ার্ড। অর্থাৎ অংশটার একটা নির্দিষ্ট কাজ আছে, যেটা হচ্ছে আমি যখন তাকে মানে ওই অংশটা ডিক্লেয়ার করব, সে তার নির্দিষ্ট কাজটুকু করে, সেটাই হচ্ছে কি কিওয়ার্ড। তো জাভায় প্রায় 60টি কিওয়ার্ড আছে, এর মধ্যে সবগুলো ব্যবহার হয় না, কিছু আছে ফিউচারে ব্যবহারের জন্য। তো এখানে আমি কিছু কিওয়ার্ডের নাম লিখেছি। তো অনেক কিওয়ার্ড আছে, যেমন ইন্ট। ইন্ট কিওয়ার্ডটার কাজ কি, ইন্টিজার টাইপের ভ্যালু ডিক্লেয়ার করার জন্য, আমরা ভেরিয়েবল নেওয়ার জন্য আমরা কি ইন্ট নেই। ফ্লট টাইপের অর্থাৎ ফ্লটিং পয়েন্ট টাইপের ভেরিয়েবল নেওয়ার জন্য ফ্লটটা আমরা নেই। তো এটা লেখার সাথে সাথে সে কিন্তু ফ্লটিং পয়েন্ট নিয়ে নেয়, ইন্ট লেখার সাথে সাথে ইন্টিজার সে এটা বুঝে নেয়, অর্থাৎ কি একটা বিশেষ কাজ করতেছে, একটা নির্দিষ্ট একটা কাজ করতেছে। এটা একটা কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড, ডাবল একটা কিওয়ার্ড, ইফ একটা কিওয়ার্ড, ডো, ফর, ট্রু, ফলস, এগুলো কি ইন্ডিভিজুয়াল এক একটা কিওয়ার্ড। তো এইটা এই প্রত্যেকটা কি আলাদা আলাদা নির্দিষ্ট কিছু কাজ করে থাকে। তো এটা হচ্ছে কিওয়ার্ড। অর্থাৎ কিওয়ার্ডটা তাহলে কি, প্রোগ্রামিংয়ের ভাষায় আমরা কিওয়ার্ডকে কি বলি, কিওয়ার্ড হচ্ছে কিছু সংরক্ষিত শব্দ এবং যেগুলো একটা বিশেষ অর্থ বহন করে এবং নির্দিষ্ট কিছু কাজ করে, সেটাই হচ্ছে কিওয়ার্ড। তো এখান থেকে তোমরা যে কোনো কিছু এক্সাম্পল যদি কোশ্চেন আসে কিওয়ার্ড কি, কয়েকটা এক্সাম্পল দাও, তাহলে এটা লিখে জাস্ট এখান থেকে কয়েকটা এক্সাম্পল তোমরা লিখে দিবা। আচ্ছা, বেসিক স্ট্রাকচার অফ জাভা প্রোগ্রামিং। জাভা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যে বেসিক স্ট্রাকচারটা রয়েছে আমরা এখন সেটা দেখব। তো প্রথম যে অংশটা সেটা হচ্ছে ডকুমেন্টেশন সেকশন। ওকে, পরবর্তী যে অংশটা হচ্ছে প্যাকেজ স্টেটমেন্ট, নেক্সট হচ্ছে ইম্পোর্ট স্টেটমেন্ট, ইন্টারফেস স্টেটমেন্ট, তারপর হচ্ছে ক্লাস ডেফিনেশন, দেন হচ্ছে মেইন মেথড ক্লাস। মেইন মেথডের ভিতরে কি আছে, মেইন মেথড ডেফিনেশন। এখন এই প্রত্যেকটা সেকশনের বিস্তারিত সম্পর্কে আমরা জানবো। তো প্রথম যে সেকশনটা আছে ডকুমেন্টেশন সেকশন। আমরা একটু আগে কমেন্টস পড়ে আসলাম যে আসলে প্রোগ্রামটা কোনো একটা স্টেটমেন্ট বা কোন অংশটুকু একটা মন্তব্য করে রাখা যে কোন কাজের জন্য ব্যবহার করছে, একটা নির্দিষ্ট নাম দেওয়া, যেন সহজে আমরা আইডেন্টিফাই করতে পারি।
কমেন্টস সম্পর্কে এটা পড়ে আসছি, ওই কমেন্টস যে সেকশনটার যে কাজ এখানে সেম ওইটাই হচ্ছে ডকুমেন্টেশন সেকশন। অর্থাৎ জাভা ডকুমেন্টেশন সেকশন সাধারণত প্রোগ্রাম ও প্রোগ্রামের নাম, প্রোগ্রাম লেখার তারিখ অথবা প্রোগ্রাম লেখার উদ্দেশ্যে ইত্যাদি কমেন্টস বা মন্তব্য আকারে লেখা থাকে। অর্থাৎ ডকুমেন্টেশন সেকশনে কি হয়, প্রোগ্রামের নাম, প্রোগ্রাম লেখার তারিখ বা কোনো একটা স্টেটমেন্টের কি কাজ, কোনো একটা অংশের কি কাজ, সেটা আমরা কমেন্টস বা মন্তব্য আকারে লিখে রাখি, যেন পরবর্তীতে সেটা আমরা সহজেই দেখে আইডেন্টিফাই করতে পারি যে এই অংশটার কাজ কি, এই প্রোগ্রামটা কেন লিখেছি, এই প্রোগ্রামটা কি জন্য লিখেছি। সেই কাজের জন্য আমরা কি করে থাকি, মন্তব্য করে থাকি। এই অংশটা একদম ঐচ্ছিক, আমরা চাইলে করতে পারি, না চাইলে না করলেও প্রোগ্রামে কোনো ধরনের কোনো পরিবর্তন হবে না। তবে প্রোগ্রাম পরিচালনার ক্ষেত্রে বোঝার সুবিধার্থে এটা খুব দরকারি। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কমেন্টস ব্যবহার করা। এতে কি হয়, পরবর্তীতে আমাদের সেটা বুঝতে সহজ হয়। তো এক্সাম্পল, এটা সিঙ্গেল লাইন কমেন্টসের ক্ষেত্রে ডাবল স্ল্যাশ দিয়ে আমরা এটা একটা লাইন এভাবে লিখতে পারি, এবং মাল্টিপল লাইন কমেন্টসের ক্ষেত্রে স্ল্যাশ স্টার দিয়ে শুরু করব এবং একাধিক লাইন লিখে লাস্টে গিয়ে স্টার স্ল্যাশ দিয়ে আমরা সেটা ক্লোজ করব। তো এখানে আমরা দুই ধরনের এক্সাম্পল দেখলাম, একটা সিঙ্গেল লাইন কমেন্টসের ক্ষেত্রে আর একটা মাল্টিপল লাইন কমেন্টসের ক্ষেত্রে। পরবর্তী স্টেটমেন্টটা হচ্ছে প্যাকেজ স্টেটমেন্ট। প্যাকেজ স্টেটমেন্টটা আসলে কি, প্যাকেজ হচ্ছে প্যাকেজ কতগুলো ক্লাস এবং ইন্টারফেসের সমষ্টি। আমরা নর্মালি হচ্ছে জাভা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে হেডার ফাইল ব্যবহার করি না। হেডার ফাইল ব্যবহারের পরিবর্তে আমরা প্রয়োজনীয় কিছু ক্লাস এবং ইন্টারফেস একত্রে ঘোষণা করে থাকি। তো আমাদের জাভা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কিছু বিল্ট-ইন প্যাকেজ রয়েছে এবং আমরা আমাদের ইউজার ডিফাইন প্যাকেজও রয়েছে, মানে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ীও ডিফাইন করতে পারি, আবার কিছু বিল্ট-ইন প্যাকেজও রয়েছে। তো এই যে এখানে নিচে যে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা ফরম্যাট, সিনটেক্স বলা চলে, প্যাকেজ ডিক্লারেশনের সিনটেক্স। তো এই যে এখানে প্রথমে প্যাকেজ কথাটা লিখতে হবে, এটা একটা কিওয়ার্ড ধরতে গেলে, এবং এখানে একটা প্যাকেজের নাম দিতে হবে। তো বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে। তো যেমন একটা এক্সাম্পল দেই, যে ম্যাথ নামে একটা প্যাকেজ রয়েছে, বিল্ট-ইন প্যাকেজ, যেটার মাধ্যমে আমরা ম্যাথের বিভিন্ন ধরনের ফাংশনগুলো ব্যবহার করতে পারি। তো ওই রকম এটা আমরা ক্লাসে যদি ডিক্লেয়ার করি, সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামে কোনো ধরনের কোনো সমস্যা হবে না বা ত্রুটি হবে না। এটা ঐচ্ছিক অংশ, যখন আমাদের প্রয়োজন হবে আমরা ব্যবহার করব। তো এটাই হচ্ছে প্যাকেজ স্টেটমেন্ট, ঠিক আছে। তো পরবর্তী স্টেটমেন্টে চলে যায়, সেটা হচ্ছে ইম্পোর্ট স্টেটমেন্ট। অর্থাৎ আমরা যদি কোনো এরকম যদি হয় যে আমার যদি অন্য একটা প্যাকেজের বা অন্য কোনো ক্লাসে ব্যবহার করতে চাই, তখন আমরা কি করি, ইম্পোর্ট স্টেটমেন্টটা ব্যবহার করি। তবে আমাদের এটি সরাসরি আমাদের প্রোগ্রামে কি করি, আমরা সেটা আমদানি করতে পারি। তো ইম্পোর্ট স্টেটমেন্টটা হচ্ছে, আমি একটা প্রোগ্রাম লিখতেছি, তো আমার প্রোগ্রামের মধ্যে আমি যদি এই যে এখানে নিচে একটা এক্সাম্পল দেওয়া আছে যে ইম্পোর্ট জাভা ডট, এই যে এখানে ডট ম্যাথ নামে আমি একটা ইম্পোর্ট করছি একটা স্টেটমেন্টকে। তো এইটা যদি আমি করি, সেটা আমার জন্য কি হবে, তো আমার অনেক সময় কি হয়, আমাদের ম্যাথের কিছু ক্যালকুলেশন করার জন্য স্কোয়ার, পাওয়ার, লং এই ধরনের ফাংশন ব্যবহার করতে হয়। তো সেই ফাংশনগুলো আমরা একদম সহজেই যেন ব্যবহার করতে পারি, সেই জন্য আমাদের এই ম্যাথ নামে যে স্টেটমেন্টটা আছে এটা ইম্পোর্ট করতে হয়। তো এইটা যদি আমি করি, সেটা তাহলে আমি সহজে ওই যে আমি বললাম যে স্কোয়ার, পাওয়ার, তারপর লগ, এই ধরনের ফাংশনগুলো সহজেই কি করতে পারি, আমি ব্যবহার করতে পারি। সেই সব কাজের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, ইম্পোর্ট করতে হয়। তো আমি এরকম অনেক ধরনের ইম্পোর্ট করতে পারি, এরকম অনেক বিল্ট-ইন প্যাকেজ আছে, যেগুলো আমরা কি করতে পারি, আমাদের প্রোগ্রামে বিল্ট-ইন একদম ফিক্সড করা আছে, আমরা ওগুলো কি জাস্ট ইম্পোর্ট করে আমরা সেইগুলো ব্যবহার করতে পারি। তো আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, আমরা আরও ফিউচারে যখন প্রোগ্রামিং করব, তখন আমরা আরও এরকম অনেক প্যাকেজ ইম্পোর্ট করে করে আমরা কাজগুলো করব। ইন্টারফেস স্টেটমেন্ট।
ইন্টারফেস আসলে আমাদের হচ্ছে জাভা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যখন আমাদের মাল্টিপল ইনহেরিটেন্সের দরকার হয় তখন আমরা তার পরিবর্তে ইন্টারফেস প্রক্রিয়াটা ব্যবহার করি। আসলে ইন্টারফেস প্রক্রিয়াটা আসলে কোনটা, মানে মাল্টিপল ইনহেরিটেন্সটা কোনটা, তা আমি তোমাদের গত ক্লাসে আলোচনা করেছি যে ইনহেরিটেন্স মানে হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া, মানে আমার কিছু সম্পত্তি আছে, আবার আমি কি করব, আমার বাবার সম্পত্তিগুলো পাবো বা আমার দাদার সম্পত্তিগুলো পাবো, এই যে উত্তরাধিকার সূত্রে পাওয়া, অর্থাৎ আমার এই ক্লাসের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে বা সম্পদগুলো আছে, তো ও সেই বৈশিষ্ট্যগুলো তো ব্যবহার করবেই। বি হচ্ছে তো তার বাবা যদি আমি ধরি, তো বি ক্লাসের যে বৈশিষ্ট্যগুলো আছে এই ক্লাসে বি ক্লাসের বৈশিষ্ট্যগুলোও ব্যবহার করতে পারবে, এক্সেস করতে পারবে। এবং যদি সি তার দাদা হয়ে থাকে তাহলে সে সি ক্লাসের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোও সে এক্সেস করতে পারতেছে। এইটাকে বলা হচ্ছে ইনহেরিটেন্স। তো এটাকে বলা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স, একাধিক। তো একাধিক ইনহেরিটেন্সের ক্ষেত্রে পরিবর্তে আমরা এখানে ইন্টারফেসটা ব্যবহার করি। তো এখানে কি করা হয়েছে, একটা এক্সাম্পলটা দেখলে আমরা বুঝতে পারবো। ক্লাস এ এক্সটেন্ড মানে কি, এখানে ইনহেরিট করা হয়েছে, তাই না? ইনহেরিটেন্স হয়েছে যে ক্লাস এ এক্সটেন্ড বি, অর্থাৎ এইখানে এ এবং বি এর মধ্যে ইনহেরিট হয়েছে, দেন ইমপ্লিমেন্ট সি, অর্থাৎ এইখানে আবার ইন্টারফেস হয়েছে। তো এগুলোর প্রোগ্রাম আমাদের সামনে আছে, তখন আমরা আরও খুব ভালোভাবে বুঝতে পারবো। এখানে এ ক্লাস বি ক্লাসের ইনহেরিট করতেছে, সরি বি ক্লাস এ ক্লাসকে ইনহেরিট করতেছে, মানে ওর সকল ইনফরমেশন ওই যে উত্তরাধিকার সূত্রে পাচ্ছে। নিজের বৈশিষ্ট্যগুলো তো সে এক্সেস করবে, প্লাস আরেকজনেরটাও সে এক্সেস করবে, এবং এইটা করার পরে সি ইমপ্লিমেন্ট হচ্ছে। তো এটা হচ্ছে, এই অংশটাকে বলা হচ্ছে ইন্টারফেস। এই যে ইমপ্লিমেন্ট সি, এই অংশটাকে বলতেছি আমরা ইন্টারফেস। অর্থাৎ জাভা ইন্টারফেস অনেকটা ক্লাস ইনহেরিটেন্সের মতো, যাতে এক ধরনের কতগুলো মেথড বর্ণনা করা হয়। এটা ঐচ্ছিক বিষয়, আমার যখন লাগবে তখন আমি ব্যবহার করব। তো জাভার ভাষায় মাল্টিপল ইনহেরিটেন্সের পরিবর্তে আমরা কি করি, ইন্টারফেস প্রক্রিয়াটা ব্যবহার করি। তো এখানে কি করতেছে, এখানে প্রথমে হচ্ছে এ এবং বি এর মধ্যে একটা ইনহেরিট হচ্ছে, ইনহেরিট হওয়ার পর এখানে এসে হচ্ছে কি ইন্টারফেস, এটাই হচ্ছে ইন্টারফেস স্টেটমেন্টটা। এরপরে মেইন ক্লাস, মেইন মেথড ক্লাস যেটা, এটা হচ্ছে আমার প্রোগ্রামের প্রধান অংশ বা মূল অংশ আমরা যেটাকে বলি, যেখান থেকে আমার প্রোগ্রাম এক্সিকিউশন শুরু হয়, অর্থাৎ প্রোগ্রামের নির্বাহ যেখান থেকে শুরু হয় সেই অংশটা হচ্ছে মেইন মেথড ক্লাস। তো আমরা আমার প্রোগ্রামে আসলে অনেকগুলো ক্লাস থাকতে পারে, কিন্তু একটা ক্লাস মূলত প্রতিটিকে সংজ্ঞায়িত করে। এখানে প্রোগ্রামের নির্বাহযোগ্য সকল স্টেটমেন্ট কি ধারণ করে, সেটা হচ্ছে মেইন মেথড। সে কী করে, প্রোগ্রামে নির্ভরযোগ্য সকল স্টেটমেন্টগুলো সে ধারণ করে, মেইন অংশটা। আচ্ছা, এখানে আমরা একটা এক্সাম্পল দিয়েছি আমি, এটাই হচ্ছে জাভার ক্ষেত্রে মেইন মেথড, এটাই সে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং এজ। এখানে ভয়েডের পরিবর্তে অনেক কিছু আমরা ইউজ করি, এটা আবার রিটার্ন টাইপ, এক ধরনের টাইপ। ভয়েড মানে কোনো কিছু সে রিটার্ন করবে না। আমি যদি এখানে রিটার্ন টাইপ দিয়ে দিই যে সে যদি কিছু রিটার্ন করতে চায়, সেটা হিসাব আলাদা। তো আমরা এখানে একটা এক্সাম্পল দেখেছি, আমরা প্রোগ্রামিং করার সময় এগুলো বিস্তারিত আরও জানবো। যে এখানে ভয়েড টাইপ, আমরা বিভিন্ন ধরনের টাইপ এখানে দিতে পারি। তারপরে হচ্ছে যে পাবলিকের জায়গায় প্রাইভেট হতে পারে, এগুলো আমরা আরও বিস্তারিত দেখব পরে। কিন্তু এই অংশটাকে আমরা বলতেছি মেইন মেথড ক্লাস, অর্থাৎ এই অংশটার ভিতরেই কি করা থাকে, আমার প্রোগ্রামের নির্বাহযোগ্য সকল স্টেটমেন্ট সে কি করে, ধারণ করে। আর প্রোগ্রাম এক্সিকিউশনই শুরু হয় মেইন মেথড এই ক্লাস থেকে, ঠিক আছে? এবার আমরা জাভা প্রোগ্রামিংয়ের যে স্টাইলটা আছে সেটা দেখব। তো এখানে আমরা একটা প্রোগ্রাম দেখতে পাচ্ছি, এক লাইনের একটা প্রোগ্রাম, হ্যালো জাভা, এই কথাটা জাস্ট প্রিন্ট করবে। তো উপরে আমরা লিখছি যে ক্লাস মাই ক্লাস। এখানে এই মাই ক্লাসটা কি, মাই ক্লাসটা হচ্ছে আমার ক্লাসের নাম, নেম অফ দ্য ক্লাস, অর্থাৎ আমার ক্লাসের নাম দেওয়া হয়েছে মাই ক্লাস। আর এই অংশটা কি, এই অংশটা হচ্ছে মেইন
মেথড, আমার মেইন মেথড ক্লাস, তাই না? অর্থাৎ মেইন মেথড, এর ভিতরে কি থাকে? প্রোগ্রাম এক্সিকিউশন এখান থেকে শুরু হয়, আর এর ভিতরে থাকে নির্বাহযোগ্য স্টেটমেন্ট। এই যে এর ভিতরে আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এটার ভিতরে কি আছে? এই যে এই অংশটা নির্বাহ হবে, এক্সিকিউট হবে, সেই অংশটা আছে। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, এটার মানে হচ্ছে প্রিন্ট করা। জাভা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এল, প্রিন্ট দিলেও প্রিন্ট হবে, এলএন দেওয়ার মানে হচ্ছে নিউ লাইন নেয়। তো আমরা এটার মানে বুঝতেছি হচ্ছে প্রিন্ট করা, ছাপানো। তো এখানে প্রিন্ট করবে কি? এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ডাবল কোটেশনের ভিতরে যে অংশটুকু পাবে সেইটুকু সে প্রিন্ট করবে। তো এখানে লেখা আছে হ্যালো জাভা, তার মানে কি এখানে প্রিন্ট করবে কোন অংশটুকু? শুধু এই অংশটুকু প্রিন্ট করবে। তো আমার প্রোগ্রাম এই টোটালটা, বাট আমার প্রোগ্রামের আউটপুট হবে এই যে হ্যালো জাভা এই কথাটুকু। তো আমরা একটু আউটপুটটা দেখি, আউটপুটটা কীরকম হবে। এই যে এরকম হ্যালো জাভা এই কথাটুকুই শুধু আমাদের আউটপুট হিসেবে শো করবে। তোমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে হোয়াট ইজ আইডেন্টিফায়ার এবং হোয়াট ইজ কিওয়ার্ড, দেন হচ্ছে ডিসক্রাইব বেসিক স্ট্রাকচার অফ জাভা প্রোগ্রামিং। জাভা প্রোগ্রামিংয়ের যে বেসিক স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে কি করবা? ডিসক্রাইব করবা। এই তিনটা হচ্ছে তোমাদের আগামী ক্লাসের হোমওয়ার্ক থাকবে। আজকের আলোচনা এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।